প্ল্যানচেটের আসর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউ তখন কলকাতায় এসেও ধাক্কা মেরেছে। দিন দুপুরে জাপানি বোমারুদের রীতিমতো আক্রমণ হয়েছে কলকাতার উপর। বোমাভীত নাগরিকেরা শহর খালি করে চলে গেছে। প্রতিটি সন্ধ্যায় চলেছে নিষ্প্রদীপের মহড়া। ঘরের মধ্যে আলো জ্বাললেও সে আলো বাইরে বেরোনো নিষেধ। এমন দিনে চুপচাপ বাড়িতে বসে বসে আর বই পড়ে সময় কাটে না। সন্ধ্যার পর আমরা কজন মিলে তাই প্ল্যানচেটের আসর বসিয়েছি। একখানি কাঠের টেবিলের সামনে তিনজনে বসে প্ল্যানচেটের উপর হাত রেখে মনে মনে কোনো মৃত আত্মাকে স্মরণ করি। তারপরে প্ল্যানচেট নড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ নড়াচড়ার পর প্ল্যানচেটের নিচে থেকে কাগজখানি তুলে নিয়ে দেখতে চেষ্টা করি তার উপরের পেন্সিলের রেখাগুলি থেকে কোনো প্রশ্ন উত্তরের সন্ধান পাওয়া যায় কিনা। সন্ধ্যার পর 2-3 ঘন্টা এইভাবে দিব্যি কেটে যায়। এই আসরের সদস্য সংখ্যা বর্তমানে 4 জন। আমি, আমার ভাই জয়দেব আর আমার প্রতিবেশী কাকা ভাইপো মহাদেব ও ভূদেব। তবে সব দিন ভূদেব আসতো না, মাঝে মাঝে সে যেত বায়োস্কোপে। একদিন মহাদেবকে খুব চঞ্চল বলে মনে হলো। অনেকক্ষণ বসে থেকেও প্ল্যানচেট আর চলে না। আমরা বিস্মিত হলাম। বললাম, আজ কি হলো বলো তো? মহাদেব বলল, আজ আমার মনটা বড় চঞ্চল, তাই আর যেতে মন দিতে পারছি না। কেন, আজ কি হলো? নতুন কোনো মামলা মোকদ্দমা নাকি? মহাদেব অনেক সম্পত্তির মালিক, তার সম্পত্তি ঘটিত মামলা মোকদ্দমা লেগেই থাকে। ঠিক তা নয়, ব্যাপারটা বিশেষ গোপনীয়। তবে তোমাদের আমি বলতে পারি, যদি কখনো প্রকাশ না পায়। কি বলো তো? কোনোদিন মুখ ফুটে কাউকে বলবে না তো? জানো তো, আমরা কখনো কোথাও পরচর্চা করি না। তবে শোনো, ভূদেব আমাকে খুন করার চেষ্টা করছে। পাগল নাকি? আরে শুনলে তাই মনে হয় বটে। আমিও তাই প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু প্রতি রাত্রে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় কে যেন এক ঘা চাবুক মারল। পরক্ষণে দেখি হাতে, পায়ে, মাথায়, বুকে কোনো না কোনো জায়গায় কনকন করছে। সেই ব্যথা বাকি রাতটুকু আমায় সুস্থির হতে দেয় না। প্রথমে ডাক্তার দেখায়, কয়েকটা ভিটামিন বি ইঞ্জেকশন নিলাম, কিন্তু তাতে কিছুই হলো না। শেষে গুরুদেবকে বললাম। তিনি আমাকে এক তান্ত্রিকের কাছে যেতে বললেন। তান্ত্রিক বলল, আমাকে শুকো বান মেরেছে এবং মারছে আমার ভাইপো। একভাবে 5-6 মাস এই বান মারার ফলে শেষে শুকিয়ে শুকিয়ে একদিন আমি ঠিক মরে যাব। তুমি এইসব বুজরুগি বিশ্বাস করো? যদি প্ল্যানচেটে বিশ্বাস করি, তাহলে তন্ত্রমন্ত্রই বা বিশ্বাস করব না কেন? তবে আমি শুধু শোনা কথায় বিশ্বাস করিনি, আমি লোক লাগিয়েছিলাম। তার মুখ থেকেই জানলাম, বায়োস্কোপ দেখতে যায় না ভূদেব, প্রতি শনিবার এক তান্ত্রিকের কাছে যায়। আমাদের কথাটা লুকোই। দেখো, আজ শনিবার, আজ সে গেছে। আচ্ছা, তাতে তার লাভ? বিষয় আশয়, আমি মরে গেলে সব বিষয় আশয় সে হাতে পাবে। আরে বাবা, তোমার তো ছেলে মেয়ে নেই, সে তো এমনিই সব বিষয় আশয়ের মালিক হবে। আরে বাবা, সে তো অনেকদিন সবুর করতে হবে, ততদিন সবুর করার ইচ্ছা তার নেই। মহাদেব বিষণ্ণ হাসি হাসল। এর কোনো প্রতিকার করেছ? একটা মাদুলি নিয়েছি, তাতে 3-4 দিন ভালো আছি। আশ্চর্য ব্যাপার, জীবনটাই আশ্চর্য বুদ্ধদেব বাবু। ভিতরে ভিতরে ব্যাপারটা এতদূর হলেও বাইরে কিন্তু তার কোনো প্রকাশ ছিল না। কাকা ভাইপো যথারীতি আসতো আমাদের প্ল্যানচেট বৈঠকে। দিন যায়, ব্যাপারটাকে আমরা 2 ভাই বিশেষ কোনো গুরুত্ব দিইনি। অনেক মানুষের অনেক রকম ধারণা থাকে। আমাদের মনে হয়েছিল মহাদেব বাবুরও অনেক বিষয় আশয়, সেই জন্য মনে হয় তার ভাইপো সম্পর্কে অমনি এক ধারণা আছে। যাক, দেখতে দেখতে পুজো এসে পড়ল। মহাদেব বাবু বললেন, এইভাবে আর ভালো লাগছে না, দিন কত কলকাতার বাইরে থেকে ঘুরে আসি। অবিরাম ব্ল্যাকআউটে মন বিষিয়ে গেছে। কাকা ভাইপোই একদিন কলকাতার বাইরে চলে গেলেন। কয়েকদিন পরে একখানি চিঠি পেলাম যে মহাদেববাবু রাজগীর গিয়ে উঠেছেন। ওখানকার উষ্ণ প্রস্রবণ ও পাহাড় ঘেরা গ্রাম্য পরিবেশ তাকে মুগ্ধ করেছে। তিনি এখন কিছুদিন ওখানেই থাকবেন। তারপর কয়েক সপ্তাহ একেবারে চুপচাপ, আর কোনো খবর নেই। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে এসে জয়দেব বলল, দাদা, আজকের খবরের কাগজ দেখেছ? কেন, সকালেই তো পড়েছি। না, সব তুমি পড়োনি, একটা খবর তোমার নজর এড়িয়ে গেছে।
কাগজের একটি পাতা খুলে একটি খবরের দিকে জয়দেব আমার দৃষ্টি আকর্ষণ করল। রাজগীর পাহাড় থেকে পতনের ফলে মৃত্যু। সংক্ষিপ্ত সংবাদ: কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব ঘোষাল বায়ু পরিবর্তনের জন্য রাজগীরে গিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যায় জরাসন্ধ বৈঠকের ওপর তিনি বেড়াতে যেতেন। গত শনিবার সন্ধ্যার পর বৈঠক থেকে নেমে আসার সময় সহসা একটা সাপ দেখে তিনি ভয়ে পিছিয়ে যান। একেবারে পাহাড়ের কিনারায় ছিলেন। পদস্খলন হয়ে তিনি প্রায় শতাধিক ফুট নিচে পড়ে যান। তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে। খবরটা পড়ে মনটা দুঃখিত হলো। বললাম, সত্যি মানুষটি ভালো ছিল, এমনভাবে অপঘাতে মরল, বড়ই দুঃখের কথা। জয়দেব বলল, গত শনিবারে ব্যাপারটা ঘটেছে, আজ বুধবার। আমার ফটো তোলার শখ আছে। অ্যালবামের পর অ্যালবাম জমিয়েছি ছবি তুলে। মহাদেববাবুর ছবিও তুলেছিলাম। সেলফ থেকে অ্যালবামখানে নিয়ে দেখতে লাগলাম। জানা চেনা বন্ধু বান্ধবদের ছবির মধ্যে মহাদেববাবুর ছবিও পেলাম। জহরকোট গায়ে পুরো দস্তুর দেশি পোশাকে তোলা ছবি। ছবিটার পানে তাকিয়ে আছি, এমন সময় ঘরে এসে ঢুকলো ভূদেব। অশৌচের বেশ, ক্লান্ত কণ্ঠে বলল, কাকাবাবুকে রেখে এলাম। হ্যাঁ, এইমাত্র খবরের কাগজে পড়লাম। ব্যাপারটা তো ভালো বুঝলাম না। কি করে যে কি হলো আমিও ভালো বুঝলাম না। জরাসন্ধ বৈঠকটা ঠিক উষ্ণপ্রস্রবণের ওপরেই, পাহাড়ের একটা ছাদ বলতে পারেন। কাকাবাবু আর আমি রোজ সন্ধ্যায় সেখানে গিয়ে বসে থাকতাম। সন্ধ্যার পর নেমে এসে স্নান করে হোটেলে ফিরতাম। শনিবার দিন যেই আমরা উঠবার জোগাড় করছি, অমনি একটা সাপ কোথা থেকে ছিটকে এসে পড়লো একেবারে কাকাবাবুর পায়ের কাছে। কাকাবাবু লাফিয়ে পিছু হটে গেলেন, কিন্তু সেখানে পিছু হটবার জায়গা কোথায়? সে তো একেবারে পাহাড়ের কিনারা। সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে কাকাবাবু একেবারে নিচে গিয়ে পড়লেন। একেবারে শখানেক ফুট নিচুতে পড়লে আর কি কিছু থাকে? যে আমি যখন নেমে এলাম তখন আর করার কিছু নেই। মনে হলো কলকাতায় নিয়ে আসি। তারপর ভেবে দেখলাম, আর অত হাঙ্গামা করে কাজ কি? শেষই যখন হয়ে গেল তখন সব শেষ করেই যাই। চিতাভস্ম নিয়ে এসেছিলাম, কাল এখানকার গঙ্গায় দিলাম। চেয়ারের উপর কম্বলের আসনটা বিছিয়ে ভূদেব বিমর্ষভাবে বসে পড়ল। মহাদেববাবুর ফটোখানি তার সামনে ধরলাম। বললাম, এইমাত্র তোমার কাকার ছবিখানা বের করলাম। ছবিটার পানে তাকিয়ে ভূদেব চমকে উঠে বলল, এ কি আশ্চর্য! আমি তো এতক্ষণ এটা দেখিনি। মহাদেববাবুর মুখে নিচিকার ঠোঁটের উপর দিয়ে একটা লাল রেখা। হঠাৎ দেখলে রক্তের দাগ বলে মনে হয়। এমন একটা দাগ তো এখানে থাকার কথা নয়। হাত দিয়ে দাগটা মুছতে গেলাম, সমস্ত মুখখানা লাল রঙে মাখামাখি হয়ে গেল। এই লাল রং এখানে এলো কোথা থেকে? আমার টেবিলে কালি নেই। রক্তে কাকুর মুখখানা অমনি হয়ে গেছিল, ভূদেব বলল। কিন্তু এখানে লাল রং এলো কোথা থেকে? আমার এখানে তো লাল কালি অবধি নেই। আশ্চর্য! বলতে বলতে সহসা আমার মনে হলো যেন হাতের অ্যালবামখানা অত্যন্ত ভারী হয়ে উঠেছে, অত্যন্ত ঠান্ডা। অ্যালবামখানি হাতে ধরা যাচ্ছে না। জয়দেবকে বললাম, দেখো দেখো, অ্যালবামটা কেমন ভারী হয়ে উঠল, বরফের মতো ঠান্ডা বলে মনে হচ্ছে। জয়দেব তাড়াতাড়ি অ্যালবামখানি হাতে নিল, নিয়ে টেবিলের উপর রেখে দিল। বলল, ফটোখানি প্রেতাবিষ্ট হয়েছে। মহাদেববাবুর প্রেতাত্মা এখন এই ঘরে এসেছেন। জয়দেব বিলাতি প্রেত চর্চা সমিতির মাসিক পত্র মাঝে মাঝে পড়ত। বলল, আমি বিলাতি কাগজে পড়েছি এই ধরনের ব্যাপার। অপঘাতে যাদের মৃত্যু হয় তারা অনেক সময় তাদের শোবার ঘরে অথবা তাদের প্রিয় বন্ধু বা প্রিয় বস্তুর কাছে আসে, আর সেই আগমন বুঝতে পারা যায় এই একটা ঠান্ডা স্পর্শ দিয়ে। এই অ্যালবামখানি যেভাবে ঠান্ডা হয়েছে তাতে সেই কথাটাই সত্য বলে মনে হচ্ছে। এখন যদি প্ল্যানচেট চালানো যায় তাহলে মহাদেববাবুর যা কিছু বলার আছে তা আমরা এখনই জানতে পারবো। ভূদেব বলল, কিন্তু আমি তো আর বসতে পারবো না, আমাকে আরো কয়েকটা জায়গায় যেতে হবে, আমি এখন যাই। ভূদেব চেয়ার থেকে উঠে দাঁড়ালো, অন্যমনস্কের মতো বেরিয়ে যাচ্ছিল। জয়দেব ডাকলো, আপনার কম্বলের আসনটা পড়ে রইল যে।
ভূদেব ফিরে এসে আসন তুলে নিল। জয়দেব বলল, দাঁড়ান। ভূদেব দাঁড়ালো। জয়দেব বলল, দেয়ালে আপনার দুটো ছায়া পড়ছে কেন? আলো তো আমাদের ঘরে একটা। ভূদেব সব হয়ে দেয়ালের পানে তাকালো, তারপর অস্থিরভাবে বলল, আমি যাই। হ্যাঁ, আমি যাই। ভূদেব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ঘর পার হয়ে অন্ধকার বারান্দা, তারপরেই ফটক। পরক্ষণে ফটকের সামনে একটা পতনের শব্দ হলো। তাড়াতাড়ি আমরা দুজনে বাইরে গেলাম। ভূদেব বারান্দায় শেষ সিঁড়ির কাছে পড়ে আছে। ডেকে কোনো সাড়া পাওয়া গেল না। ধরাধরি করে ঘরে এনে শুইয়ে দিলাম, চোখে মুখে জল দিলাম। ধীরে ধীরে ভূদেব চোখ মেলল, ভীতি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করল, গেছে? কে? সেই ছায়া। কিসের কি? সাহস দিয়ে বললাম, তুমি জোয়ান মানুষ, একটা ছায়া দেখে এত ভয় পাচ্ছ? আপনি জানেন না, আপনি বুঝবেন না। ওই তো, ওই তো দাঁড়িয়ে আছে। ওই যে। কই? কোথায় কে? ওই যে জানলার বাইরে অন্ধকারে। আমরা জানলার পানে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। বললাম, কই? কেউ তো নেই। ওই তো রয়েছে, আমি তো স্পষ্ট দেখছি। না না না, জানলাটা আপনি বন্ধ করে দিন। জানলাটা বন্ধ করে দিলাম। ভূদেব ঠক ঠক করে কাঁপতে লাগলো। জয়দেবকে বললাম, বাড়িতে একটা খবর দাও, একজন ডাক্তার ডেকে আনো। বাড়িতে খবর দিয়ে কিচ্ছু হবে না। বাড়িতে সারা রাত ওই ছায়া আমার পাশে পাশে থাকে, এখানেও ছাড়েনি। ডাক্তার কি ভূতের সঙ্গে লড়বে? বাড়ি আমি এখন যাব না। তার চেয়ে আমি এইখানেই এখন কিছুক্ষণ ঘুমিয়ে নিই। তবু আপনারা এখানে আছেন, একটা ঘুমের ওষুধ নিয়ে আসবো? দরকার হবে না বলে ভূদেব চোখ বুঝল। ঘণ্টা খানেক সেইভাবেই কেটে গেল। মনে হলো ভূদেব ঘুমিয়ে পড়েছে। জয়দেব কুকারে রান্না করছিল, এসে বলল, রান্না শেষ হয়ে গেছে, উনি ঘুমোন, আমরা ততক্ষণ চলো খেয়ে নিই। এসব তো আর উনি কিছু খাবেন না। আমরা দুজন খেতে চলে গেলাম। আহার শেষ করেছি, ঠিক সেই সময় সহসা ভূদেবের আর্তনাদ শুনতে পেলাম। তাড়াতাড়ি হাত ধুয়ে ছুটে এলাম। ভূদেব সোফার উপর বসে আছে, তাই দুই চোখ পুরো বিস্ফোরিত, ভয় ব্যাকুল। বললাম, কি হয়েছে? ভূদেব সে কথার কোনো সাড়া দিল না। সামনের দেওয়ালের পানে তাকিয়ে সে তখন বলছে, মাফ করো কাকু, তুমি আমায় মাফ করো। আমি ঝোঁকের মাথায় অন্যায় করে ফেলেছি। সম্পত্তির লোভে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। না হলে তোমাকে কখনো আমি পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিতে পারি। তোমাকে আমি খুন করব এ কথা আমি কোনো দিনই ভাবিনি। রাজগিরে হঠাৎ মাথার মধ্যে যেন গোলমাল হয়ে গেল। কি যে হলো, কি যে করে বসলাম, এখনো তা ভেবে পাই না। তুমি আমায় মাফ করো কাকু। জয়দেব আমার মুখের পানে তাকালো। শুনছ? আমি ভূদেবকে একটা ঝাঁকানি দিলাম। বললাম, কি হলো তোমার? এবার ভূদেব চমকে উঠল। আমার মুখের পানে তাকিয়ে আমাকে চিনতে পারলো। বলল, ও আপনি? আমি বড় ভয় পেয়েছিলাম। যাক, এবার আমি বাড়ি যাই। আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি পিছনে যাচ্ছিলাম, জয়দেব আমাকে বাধা দিল। বলল, যাক, খুন করেছে, এবার খুনের প্রায়শ্চিত্ত করুক। প্রায়শ্চিত্তের সংবাদ পেলাম পরের দিন সকালেই। রাতে বাড়ির ছাদ থেকে নিচের উঠোনে পড়ে ভূদেব মারা গেছে। উঁচু পাঁচিল টপকে কি করে যে সে নিচে পড়ল, সে রহস্য কেউ বুঝতে পারল না। জয়দেব বললে, ও যাকে ধাক্কা মেরে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল, সেই ওকে ধাক্কা মেরে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে।